উত্তরণে আমরা বিভিন্ন চাকরি নিয়ে আলোচনা করেছি, কিন্তু আপনি যদি নিজস্ব প্রতিষ্ঠান করতে আগ্রহী হন যেখানে আপনি অনেককে চাকরি দিতে পারবেন, কেমন হয় তাহলে? যারা এই স্বপ্ন পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করেন তাদের জন্য প্রতিদিনই অ্যাডভেঞ্চার। যদি আপনার স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা হয় একজন উদ্যোগপতি হওয়ার, তাহলে আসুন আজ আপনাদের পরিচয় করিয়ে দিন এমন একজন অভিজ্ঞ উদ্যোক্তার সাথে, যিনি নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আপনাদের ইচ্ছে পূরণের পথের দিশা দেখাতে পারবেন। উত্তরণে আমাদের আজকের অতিথি শ্রী সঞ্জয় চ্যাটার্জি, যিনি NASSCOM অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজের ইস্টার্ন জোনের চেয়ারপারসন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর থেকে এমটেক করেছেন। ওনার টাটা মোটরস এবং টাটা টেকনোলজিসে কাজের অভিজ্ঞতা আছে। অন্ত্রপ্রেনিয়র হিসেবে ওনার যাত্রা শুরু করেছিলেন 15 বছর আগে, যখন তিনি আইডিয়েশন টেকনোলজি সলিউশনস, আইডিয়াল অ্যানালিটিক্স সলিউশনস, এন্টিওভি টেকনোলজিস এবং প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবহন এবং পরিবেশ প্রযুক্তির ডোমেইনে স্টার্টআপ প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও উনি অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, ইন্টারনেট অফ থিংস এবং এন্টারপ্রাইজ মোবিলিটির ক্ষেত্রে সফটওয়্যার প্রোডাক্টস এবং সলিউশনস ডেভেলপ করেছেন। নমস্কার স্যার, উত্তরণের আজকের পর্বে আপনাকে অনেক স্বাগত জানাই। আমরা জানি যে আপনি NASSCOM-এর ইস্টার্ন জোনের চেয়ারপারসন ফর দ্য লাস্ট 3 ইয়ার্স এবং তার সাথেই আপনি ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ 3 কোম্পানিজ। তো আপনার যে এই এন্টারপ্রেনিয়রশিপের জার্নি, এটি যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ ইন্দ্রাণী। আমার এন্টারপ্রেনিউরাল জার্নি শুরু হয়েছিল 2007 সালে। তার আগে আমি আমার মাস্টার্স ইন টেকনোলজি শেষ করে আমি খড়গপুর IIT থেকে যখন ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে টাটা টেকনোলজিস বা টাটা মোটরসে চাকরি করি প্রথম 4 বছর। তারপরে আমি একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করে 2007 অব্দি সেখানে আমি প্রোডাক্ট ডেভেলপমেন্টে ছিলাম এবং সেখান থেকে আমার প্রথম প্রোডাক্ট বা সফটওয়্যার সার্ভিসেসের উপর সলিউশন তৈরি করার আইডিয়াটা মাথায় আসে এবং 2007 সালে আমি আইডিয়েশন টেকনোলজি সলিউশনস প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি খুলি এবং সেটা ছিল আমার প্রথম কোম্পানি। তারপরে এইটা আমার আর এক বন্ধু যে ফ্রেডরিক তোরজা, তার সাথে সে ফ্রান্স থেকে, তো তার সঙ্গে মিলে আর একটা কোম্পানি করি আমরা 2013 সালে, যেটা হচ্ছে আইডিয়াল অ্যানালিটিক্স, যেটা আমার যে পাস্ট এক্সপিরিয়েন্সের সঙ্গে, যেহেতু ডেটা ওয়াজ ওয়ান অফ দ্য প্রাইম এরিয়া দ্যাট আই ইউজড টু ওয়ার্ক ইন, সো ডেটার উপর বেস করে ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের উপর আমরা একটা তখন প্রোডাক্ট তৈরি করি বিজনেস ইন্টেলিজেন্সের উপর, নাম ছিল আইডিয়াল অ্যানালিটিক্স। সেটা মেনলি ফ্রান্স থেকেই আমরা, মানে বিজনেস ডেভেলপমেন্ট ফ্রেডরিক করতো ফ্রান্স থেকে, আর আমাদের এখানে টিমটা ছিল কলকাতাতে। এরকম ভাবেই আমাদের সেকেন্ড আইডিয়াল অ্যানালিটিক্স শুরু হয়। তো সেইভাবে আমার এন্টারপ্রেনিউরিয়াল জার্নি শুরু হয় এবং কারেন্টলি দ্যাট ইজ কন্টিনিউইং। এই মুহূর্তে আমার যে কনসেপ্টটা আমার এটা ছিল যে আমাদের একটা প্রাইম, মানে মূল কোম্পানি থাকবে এবং বাকি সেই কোম্পানির যে ছোট ছোট প্রোডাক্ট যখন প্রোডাক্টাইজ হবে, সেই সময় তার যখন একটা কাস্টমার বেস তৈরি হবে, সেটাকে ফর্ক আউট করে দিয়ে আলাদা আলাদা কোম্পানি যেটা নিজে থেকে চলতে পারে, আমাকে ছাড়াও বা আমাদের একটা টিমের একটা পার্ট সেখান থেকে বেরিয়ে গিয়ে সেটাকে আলাদা করে কোম্পানি তৈরি করতে পারে। তো সেই রকম একটা ইকোসিস্টেম আমাদের মডেল, যেটা আমি প্রেফার করি এবং সেই এমন ভাবে করে যাচ্ছি। তার মধ্যে এই মুহূর্তে আমাদের যে কোম্পানিগুলোর মধ্যে আমাদের যে মেন, যাকে বলেন যে মানে যাকে বলে কোর কোম্পানিটা, সেটা হচ্ছে এনথিওভি টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। আর বাকি যে কোম্পানিগুলো আছে আমাদের, কিছু স্টার্টআপ, কিছু কোম্পানি, সেইগুলো যেমন আমার একটা রিসেন্টলি আমরা একটা কোম্পানি খুলেছি, সেটার নাম হচ্ছে কনভে, যেটা আমরা শুধু ডিফেন্সের জন্য কাজ করবো। তো ডিফেন্স এবং এগুলো সবই এনথিওভি, যাকে বলা ইনকিউবেশন বলতে পারেন। এনথিওভি অ্যাকচুয়ালি নট অনলি আ কোর কোম্পানি বাট অলসো অ্যাক্টস অ্যাজ আ incubation for the other companies to start from there. So সেই এরকম একটা মডেল। তো এই 2007 থেকে এখনো পর্যন্ত entrepreneur. So that's a nice and good journey. That's in gist. Absolutely. So sir, startup এর কথা যখন উঠলো, তো ওয়েস্ট বেঙ্গলের স্টার্টআপ ইকোসিস্টেম গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। আপনার মতে এই আইটি বা আইটি রিলেটেড যে সার্ভিসেস গুলো আছে, এইখানে কেমন স্কোপ আর NASSCOM কি রোল প্লে করে ফর দ্য নিউ স্টার্টআপস? এখন ওয়েস্ট বেঙ্গলের আইটি ইন্ডাস্ট্রি, স্পেশালি যদি স্টার্টআপ পার্সপেক্টিভে বলি, ইটস গ্রোয়িং। আমাদের এখানে ভলিউম হয়তো অতটা ব্যাঙ্গালোরের তুলনায় নেই, কিন্তু কোয়ালিটি আগের থেকে অনেক বেটার এবং কোয়ালিটি ইজ প্রিটি গুড। এবং সেখানে NASSCOM ইজ প্লেইং ওয়ান অফ দ্য মেজর কি রোল বলা যেতে পারে ইস্টার্ন জোনে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে NASSCOM এর একটা জয়েন্টলি আমাদের NASSCOM এর একটা প্ল্যান, যেটা আমরা জয়েন্টলি
ইস্টার্ন জোনে ওয়েস্ট বেঙ্গলের সাথে আমরা তৈরি করেছিলাম কলকাতাতে, সেটাকে দ্যাটস পার্ট অফ দ্য NASSCOM's বিগ 10,000 স্টার্ট আপ বলি আমরা, যে সারা ইন্ডিয়া থেকে 10,000টা স্টার্ট আপ তৈরি হবে। তো সেইটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় লাস্ট 5-6 বছর 6-7 বছর ধরে খুব অ্যাক্টিভ, এবং আমরা গভর্নমেন্টের সঙ্গে সহায়তায়, মানে জয়েন্ট ভেঞ্চার বলতে পারেন, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং NASSCOM মিলে এটা চালায়। এবং সেখানে এখনো পর্যন্ত 221-22টা স্টার্ট আপ কোম্পানি ইনকিউবেটেড হয়েছে। তার মধ্যে অ্যারাউন্ড 79 বা 78 বা ওরকম ধরনের, 79 মোটামুটি অ্যাপ্রক্সিমেট নাম্বারটা বলছি আমি, কতগুলো স্টার্ট আপ ফার্স্ট লেভেল ফান্ডিং পেয়েছে, এবং তার মধ্যে 39 গট সেকেন্ড লেভেল ফান্ডিং, হুইচ ইজ ফেনোমেনাল। ইফ ইউ সি দ্য কনভার্সন রেট, which is almost 1/3, they got the first level funding, তারপরে ওই ফার্স্ট লেভেল ফান্ডিং এর 50% বেশি সেকেন্ড লেভেল ফান্ডিং পেয়েছে। তো দিস ইজ প্রবাবলি ইন্ডিয়ার মধ্যে আমি জানি না কটা স্টেট আছে যেটা এই ধরনের একটা কনভার্সন রেশিও অ্যাচিভ করতে পেরেছে। তো দ্যাটস লাইক ওয়ান অফ দ্য গুড। এবং শুধু NASSCOM আমি বলবো না, NASSCOM ছাড়াও মানে আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গ ইন জেনারেল অনেক ইনকিউবেশন সেন্টার রয়েছে। এটা হচ্ছে NASSCOM এর ইনকিউবেশন সেন্টার, যেটা আমি কারণ NASSCOM অ্যাজ আ ইন্ডাস্ট্রি বডি, এটা তো মানে আমি NASSCOM ডাজ লট অফ পলিসি এন্ড গভর্নমেন্টকে অনেক কিছু হেল্প করে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে স্টার্টআপ ইকোসিস্টেমটাকে ইমপ্রুভ করা। এবং শুধু যে NASSCOM এই ইনকিউবেশন সেন্টার দিয়ে স্টার্টআপ ইকোসিস্টেমটাকে ওয়েস্ট বেঙ্গল ইমপ্রুভ করছে বা ইস্টার্ন জোনে ইন জেনারেল ইমপ্রুভ করছে তা নয়, আরো অনেক অর্গানাইজেশন আছে সেখানে তারাও করছে। মানে দিস ইকোসিস্টেম ইন দ্য ইস্টার্ন জোন, and ক্যালকাটা বিং দ্য সেন্ট্রাল হাব অফ দ্য ইস্টার্ন জোন, দ্যাট ওয়ে ইটস রিয়েলি ইমপ্রুভিং আ লট। যেমন কিছু বলতে গেলে আমাদের বেঙ্গল চেম্বার কমার্সের আছে, টাই ভালো কাজ করে, আমাদের IMCIP মানে IIM ক্যালকাটার একটা ইনকিউবেশন সেন্টার রয়েছে, তারা ভালো কাজ করে। তো এরকম অনেক ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত এবং নন ইউনিভার্সিটির সঙ্গে যেই আপনার ওই যেগুলো ইন্ডাস্ট্রি বডি, তাদের ইনকিউবেশন সেন্টার খুব অ্যাক্টিভলি কাজ করে, এবং NASSCOM প্রত্যেকের সাথেই একসঙ্গে কাজ করে। আরেকটা দিক যেটা স্টার্টআপ ইকোসিস্টেমে খুব বড় চেঞ্জ হয়েছে, এবং তার জন্য কিছুটা মানে 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 প্রচন্ড একটা অ্যাক্টিভ সাপোর্ট ফ্রম বোথ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এটা খুব প্লে করেছে। যেমন এখন যদি দেখেন আপনি, মানে আগে আমাদের এই ইনকিউবেশন সেন্টারে কারা আসতো, যারা সবাই কলেজ থেকে বেরিয়ে 3-4 বছর চাকরি করেছে বা কলেজ থেকে জাস্ট বেরিয়েছে, এই ধরনের ছেলেপেলেরাই আসতো, যারা যারা আর কি মানে মোটামুটি পড়াশোনার গন্ডিটা পেরিয়ে তারা এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটাকে, মানে এন্টারপ্রেনিউরশিপে এগিয়ে যেতে চাইছে। এবার এখানে কিন্তু এখন আরো জিনিসটা মানে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন হয়েছে, মানে ইন দ্য সেন্স লাইক এইটা আরো পিছিয়ে, মানে আরো আপনার মানে আরো কম বয়স থেকে ছেলেরা এই এন্টারপ্রেনিউরিয়াল জার্নি বা এর যে সম্বন্ধে যে ট্রেনিং বা এই ধরনের অ্যাওয়ারনেস, এগুলোকে তৈরি হচ্ছে। প্রত্যেকটা এখন ম্যান্ডেটরি, এখন প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজে IIC বলে ওটা, আই থিঙ্ক ইউনিভার্সিটি ইনস্টিটিউট ইনোভেশন কাউন্সিল, দিস ইজ কাইন্ড অফ আই মিন ম্যান্ডেটরি। আমি জানি না এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি লিগালি ম্যান্ডেটরি নাকি, বাট মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটি আমি দেখেছি বা ইঞ্জিনিয়ারিং কলেজেস দে হ্যাভ অ্যান IIC ইনসাইড, এবং সেইটা একটা মানে দিস হ্যাজ বুস্টেড দ্য এন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেম লাইক এনিথিং। এবং তার ফলে কি হচ্ছে, যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ছে তাদের এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সম্বন্ধে অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে, এবং বাচ্চা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা মানে এই তাদের মধ্যে অনেকে স্টার্টআপ তৈরি করছে, তাদের আইডিয়া নিয়ে প্রেজেন্ট করছে, তাদের উপর বিভিন্ন কম্পিটিশন হচ্ছে, হ্যাকাথন হচ্ছে, এই করে ইকোসিস্টেমটা গ্রো করছে। তো সেইখানে আমরা কিন্তু অনেকটা লাস্ট গ্রোথ সবচেয়ে বেশি হয়েছে লাস্ট 3-4 বছরে এই ব্যাকওয়ার্ড, মানে আপনার টু ইনক্লুড the source from much younger generation, much younger age, সেই জায়গাটা হয়েছে। এবং এখন তো আরো একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে তারও আগের স্টেজে আমরা চলে গেছি। ইনফ্যাক্ট এই কয়েকটা অনুষ্ঠানে আমি রিসেন্টলি দেখলাম, নাও the schools they are also coming up with some ideas, যারা 11-12 এ পড়ে, 9-10 এ তারা মডেল তৈরি করছে, তারা কিছু আইডিয়া নিয়ে আসছে। তো এইটা এই ইকোসিস্টেম পুরো মানে যদি সাপ্লাই চেনটা আমি দেখি, from the school they are away, when they are going to college they are much more matured, and when they are really coming out and starting their entrepreneurial journey, they are quite mature than what we had in our time. So সেই জায়গাটা আমি বলবো huge change in an improvement rather in the entrepreneurial ecosystem in Bengal and in Eastern and all India actually, I mean. So this brings me to the next question. Earlier আমাদের ধারণা ছিল যে entrepreneurship বা startup বানানো it's confined to the students of elite institutes, IIT, IIM. কিন্তু এখন এটা আপনি যা বললেন যে গ্র্যাজুয়ালি প্রচুর স্টুডেন্ট, প্রচুর কলেজের মধ্যে এটা ছড়িয়ে পড়ছে। এইখানে গভর্নমেন্ট আর কি রোল প্লে করতে পারে টু বুস্ট দিস গ্রোথ? দেখুন, এখানে যখন একটা বা একাধিক ছেলে বা মেয়ে একটা স্টার্টআপ করলো, তার প্রথম জিনিসটা কি লাগে? প্রথম লাগে হচ্ছে আইডিয়া, রাইট? সো দ্যাটস ওয়্যার দ্য আইডিয়েশন ফেজ স্টার্টস, রাইট? সো দে হ্যাভ অ্যান আইডিয়া which they think can solve a problem.
and there will be companies or person, they will be buying their service or solution. সেটাই তো আমি মার্কেটটা আমার কি, আমি কি জিনিসটা তৈরি করছি এবং কোথায় বিক্রি করছি। তো যখন এই স্টেপে কেউ একটা প্রথম একজন অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর একটা ফার্স্ট বেবি স্টেপ দেয় যে হ্যাঁ, আই হ্যাভ অ্যান আইডিয়া হুইচ আই হ্যাভ ভ্যালিডেটেড ফ্রম পেটেন্ট ল্যান্ডস্কেপিং এন্ড এভরিথিং, আই থিঙ্ক দেয়ার ইজ এ মার্কেট এন্ড আই হ্যাভ ডান অ্যান এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট আমি বানিয়ে তৈরি করেছি। দ্য নেক্সট স্টেপ যেখানে গভর্নমেন্টের সবচেয়ে বেশি হেল্প লাগে সেটা হচ্ছে যে আমি যে একটা এন্টারপ্রেনিউর হিসেবে এটা তৈরি করলাম, ওটাকে আমি টেস্ট করবো কোথায়, ওয়্যার উইল আই ট্রাই দিস আউট। সেখানে যদি শুধু গভর্নমেন্ট নয়, প্রাইভেট এবং পাবলিক সবাই যদি আসে আর কি এই ইকোসিস্টেমটার মধ্যে, তারা যদি এই এন্টারপ্রেনিউরদের একটা সুযোগ দেয় যে তারা তাদের সলিউশনটা ডেমনস্ট্রেট করতে পারবে, একটা পাইলট করতে পারবে, পিওসি, মেবি পেড মেবি নন পেড, যদি পেড হয় তাহলে তার কিছুটা বুস্ট হলো এনআইএ। তো এই যদি ইকোসিস্টেমটা তৈরি করা যায় যেখানে প্রথম টেস্টিং গ্রাউন্ড বলতে পারা যায় বা প্রথম ফিল্ড ইমপ্লিমেন্টেশন বলতে পারা যায়, সেটা যদি গভর্নমেন্ট একটু হেল্প করে, তাহলে দ্যাট উইল লিড আ হিউজ কাইন্ড অফ, দ্যাট উইল বুস্ট দ্য ইকোসিস্টেম আ লট। সেইটা একটা গভর্নমেন্টের একটা বড় দিক। আর দ্বিতীয় হচ্ছে বেশ কিছু from an investor attraction perspective, অনেক দেশে আছে স্টার্টআপদের অনেক ইনসেন্টিভ দেওয়া হয়, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা ইমিডিয়েটলি আগে ছিল, রিসেন্টলি আবার ওটাকে রিভাইজ করা হচ্ছে, গুড স্টার্টআপ পলিসি। তো এই স্টার্টআপ পলিসির মধ্যে একটা যেরকম এই ধরনের সুযোগের কথা বলা থাকা উচিত, আমরা ন্যাসকম থেকে কিছু সাজেস্ট করেছি যে কি কি জিনিস স্টার্টআপ পলিসিতে থাকা উচিত। আর একটা বড় জিনিস থাকা উচিত বা থাকতে পারলে খুব ভালো হয়, যেটা অনেক স্টেট কিন্তু ইন্ডিয়াতে করেছে, সেটা হচ্ছে they have a reservation for startup companies in their procurement. একটা বড় কোম্পানি যখন তারা কিছু একটা টেন্ডার বার করছে, যদি ওটা 1 কোটি টাকার প্রজেক্ট টেন্ডার হয়, তাতে অন্তত একটা 5% 10% অন্তত যাতে একটা স্টার্টআপ কোম্পানিকে দেওয়া যেতে পারে। তাতে হয় কি যে ইনিশিয়াল যে ব্যারিয়ারটা থাকে যখন একটা কোম্পানি ছোট থাকে, লাইক হাউ উইল আই অ্যাপ্লাই অর হাউ উইল আই participate to the tender, it is not possible because they do not have credentials, they do not have the the years of experience that is required as a mandatory credential to submit the tender responses. তো সেইখানে কি একটা বড় পার্টির সঙ্গে they can tag along, এবং কি হয় বড় কোম্পানি যারা বা মিড সাইজের কোম্পানি যারা ওই টেন্ডারটাকে পার্টিসিপেট করছে, তারা তখন একটা স্টার্টআপ খুঁজে নিয়ে দেখে হ্যাঁ কারা এটা ভালো করে, তো তাদেরকে আমি নিয়ে I jump in. So this ecosystem is there in outside India and in many countries. ইন্ডিয়াতেও বেশ কিছু স্টেট এটা অ্যাডাপ্ট করেছে, and আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি এটা অ্যাডাপ্ট করে, this requires of course a policy strong startup policy and monitoring, and governance, of course, like just not the policy will do, so সেইটা একটা দেখা যেতে পারে. So I think these two are what I think is most important in terms of the entrepreneurship development from a government, how they can help these entrepreneurs. আপনার এতদিনের এক্সপিরিয়েন্সের উপরে বেস করে যদি জিজ্ঞাসা করা যায় যে একজন সফল উদ্যোগপতি হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন? আমার একটা বাংলায় ডেফিনেশন ছিল, এন্টারপ্রেনিউর মানে যার এন্টারপ্রেরণা আছে, বি ইট সাকসেস অর ফেলিওর, বাট ওইটা থাকতে হবে। তো দ্যাট ইভেন জোকস অ্যাপার্ট, গুণ বলতে maybe I can share a very quick story about an entrepreneurial philosophical way of defining an entrepreneur, or the characteristics of an entrepreneur, what it should be. সেটা হচ্ছে যে জেন টাটা যখন মৃত্যুশয্যায়, সেই সময় ওনাকে একজন সাংবাদিক ইন্টারভিউ নিয়েছিলেন। তো he was asked 3 questions. The first question was, sir, what is behind your success? So he was almost lying on the bed, and he raised 2 of his fingers, বলেছিলেন যে right decisions. So it was right decision which made him successful as an entrepreneur. And the next question was, how did you take right decisions always? So তুমি তখন একটা ফিঙ্গার রেজ করে বলেছিলেন experience. So it was experience that made him to take right decisions. And the last question was, and only he was allowed to ask 3 questions only. So the last question was, how did you get experience? He raised again 2 of his fingers and said wrong decisions. So it was wrong decision which made him experience to take right decisions. So this is a loop. So there is nothing called success or failure of an entrepreneur. To me, if you ask my personal opinion about being a successful entrepreneur, একটা চায়ের দোকানের লোকটিও কিন্তু একটা সাকসেসফুল entrepreneur, এবং আরেকটা লোক যে 10,000 কোটি টাকার একটা বড় ফ্যাক্টরি বানিয়েছে, to me they are all equal entrepreneur. His maybe volume is that, maybe volume is that. That's all relative. So but again, they are independent. They are doing it. They are solving either some problem, or they're creating employment for himself or others, or both.
So that's how an entrepreneur. That's the most important characteristics the entrepreneur should have. I mean, never feared about failure. নতুন কাস্টমারদের কাছে পৌঁছতে গেলে, মানে এই প্রশ্নটা করছি যারা তরুণ উদ্যোগপতি তাদেরকে বলা, যে নতুন কাস্টমারদের কাছে পৌঁছাতে গেলে তারা কি এফেক্টিভ স্ট্র্যাটেজি ইউজ করতে পারে? দেখুন না, এখন সেলস এন্ড মার্কেটিং, these are the two weapons, like to reach the customer, right? With a GTM strategy, মানে কি করে আমি যাবো কাস্টমার কাছে, তার একটা স্ট্র্যাটেজি থাকবে। With this digital invention, এখন যেটা হয়ে গেছে, সেলস এন্ড মার্কেটিং has become very much overlapped. তো এখন আমরা যদি বলি বিজনেস ডেভেলপমেন্ট, আমার কাস্টমার অ্যাকুইজিশন করতে হবে, আমার কাছে এখন সবচেয়ে সহজ এবং rather the best effective way of doing it using the digital transformation options that is available in the market. Of course, normal sales and marketing will remain for some of the industries, and that will never die down. তার সাথে additionally there will be a lot of boost in terms of digital marketing. এই বেশ কিছু প্ল্যাটফর্ম এখন পাওয়া যায়, those are not very high costly. Those are normal and affordable for startup companies also, that allows you to do an omni-channel marketing, both in different kind of media as well as for example in social media, as well as Google and all, right? Say for example, a ছোট কোম্পানি কোন একটা জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট পুশ করছে, গুগল একটা অ্যাড দেবে, ফেসবুকে অ্যাড দেবে, টুইটারে পোস্ট করবে, এবং এই তিনটে জিনিস কিন্তু সে একসঙ্গে একটা জায়গা থেকে করতে পারে। এই অমনি চ্যানেল যে মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো পৃথিবীতে এখন আছে, দোজ আর নট ভেরি কস্টলি, এগুলো ক্লাউড হিসেবে পাওয়া যায়। সো এক নম্বর সাজেশন হচ্ছে যে try to see what are the products available in this area and how you can leverage around digital marketing and digital outreach, rather I would say, সেটা কি করে সেটাকে ইউজ করে কি করে আমি কাস্টমারের কাছে পৌঁছাবো। তো দ্যাটস প্রবাবলি দ্য ফার্স্ট ফুড স্টেপ। এবং বেশ কিছু স্টার্টআপ আছে যাদের ইভেন ওই জায়গাটায় রিচ করার আগে কিছু বেবি ফুড স্টেপ নিতে হবে। কারণ ইভেন আমরা এই NASSCOM থেকে আমরা এমএসএমইদের সঙ্গে অনেক কাজ করি, তো সেখানে আমরা দেখেছি ইভেন অসাধারণ প্রোডাক্ট, আপনি ভাবতে পারবেন না। I give you an example, মানে I'm giving this example at least লোকেরা যাতে বুঝতে পারে যে কি ধরনের ডিজিটাল ট্রান্সফরমেশন at a very basic level can change the life or at least needed immediately. আমাদের হাওড়াতে একটা গ্রাম আছে উলবেড়িয়ার কাছে, যারা মিউজিক্যাল স্ট্রিং ইনস্ট্রুমেন্ট তৈরি করে, মানে ওই বেহালা এই ধরনের এগুলো। That's probably the only major source in Bengal. এবং ওখানে জিনিসগুলো তৈরি হচ্ছে, একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট তৈরি করতে 10টা স্টেপ, এবং মোটামুটি ওরা 10 জন মিলে করে, একটা করতে 1 মাস লাগে, মানে একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করতে 1 মাস লাগে, এরকম টাইপের। মানে এবার ওরা ওই 10 জনের টিম নিয়ে দেখা গেছে যে মোটামুটি 10 জনের যদি টিম থাকে, সারা মাসে ওরা 10টা ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারে, কারেক্ট? এবং এই একটা ইনস্ট্রুমেন্ট ওরা বিক্রি করে ধরুন 6,000 টাকা। তার মানে অ্যাভারেজ রোজগার ওই পার আর্টিসান হচ্ছে 6,000 টাকা পার মাস, ইট ইজ ভেরি লেস। কিন্তু ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে যে পরিমাণ আর্ট এবং যে পরিমাণ অ্যাকুরেসি প্রিসিশন আছে, উইচ ইজ আনবিলিভেবল। সেই 6,000 টাকা জিনিসটা যখন মার্কেটে হাত ঘুরে বোম্বেতে বা বিদেশে বিক্রি হচ্ছে, দ্যাটস পিপল আর বাইং ইট ইন দ্য রেঞ্জ অফ দ্য টিউন অফ 3-4 লাখ টাকা or even more. Very simple use case I give. কলকাতায় আসছে ওই 6,000 টাকাটা হয়ে যাচ্ছে 22,000 টাকা, 24,000 টাকা। That's 4 times 30 kilometers travel. এই যে জিনিসটা, মানে ডেফিনেটলি ওদের কিছু করার নেই, সুতরাং ওরা বিক্রি করছে এরকম ভাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে যদি ওদের একটা বেসিক ওয়েবসাইটও নেই, কেউ যদি কিনতে চায় বাইরে থেকে, সে জানবেই না একটা সাধারণ ওয়েবসাইট। ইমাজিন, আমরা এখন ভাবছি ডিজিটাল মার্কেট কি করে করবো, বাট আমাদের ভাবতে হবে যে আমাদের 80% এমএসএমই, বেঙ্গলে 80 লাখ এমএসএমই, 8 মিলিয়ন এমএসএমই, 8.8 মিলিয়ন এমএসএমই। তার মধ্যে উদ্যমাধার আছে কজনের, 2 লাখের একটু বেশি। এইখানে একটা কনভার্সন বুঝতে পারছেন? তার মানে যারা ধরে নিচ্ছি যে যারা উদ্যমাধার আছে তারা স্ট্রাকচার, বাট বাকিটা আনস্ট্রাকচার। এই আনস্ট্রাকচার এমএসএমইর মধ্যে ধরুন এই যাদের আমি কথা বললাম তারাও পড়ে, কারেক্ট? ছোট ছোট আর্টিসান, 14-15টা কোম্পানি বা ঘর আছে যেখানে বলা যায় যে তারা এই কাজটা করে ছোট গ্রামে। এবার ভাবুন যে এই যে আনস্ট্রাকচার্ড এমএসএমই গুলো, এদের প্রোডাক্ট বা এদের প্রডিউস কিন্তু বেস্ট ইন দ্য মার্কেট, বাট স্টিল এই সামান্য ডিজিটাইজেশনের জন্য লোকে ওদেরকে জানতে পারছে না, কিনতে পারছে না, অনলাইনে অর্ডার দিতে পারছে না। আজকে কিন্তু সাপ্লাই চেইন ইন্ডিয়ার থেকে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কিছু আজকে ট্রান্সফার, মানে আপনার ওই কুরিয়ার সার্ভিস আছে, সেটা দিয়ে ট্রান্সফার করা যায়, which is not very difficult. ওদেরকে সেটা টেকনোলজিও সেরকম ভাবে জানতে হবে না। কিন্তু যদি অন্তত একটা বেসিক ওয়েবসাইট থাকে, তাতে তো লোকে জানতে পারবে যে আমি একটা অর্ডার করছি, যে আমি সিঙ্গাপুর থেকে, যে আমার একটা পিয়ানো চাই, এই আমার একটা আমার বিনা চাই কি, আমার শরৎ চাই কি, সেটা চাই, আমি পেয়ে গেলাম ওটা অনলাইন অর্ডার করে। তো এই বেসিক লেভেলের ডিজিটাল ট্রান্সফরমেশন, আমি জানি না এটাকেই প্রবাবলি বলা উচিত হয়তো ডিজিটাল ট্রান্সফরমেশন, অনেস্টলি। মানে ইট ইজ নট দ্য টেকনোলজি, বাট দ্য বেসিক টেকনোলজি টু রিচ পিপল, to reach customers. So সেইটা দিয়ে প্রবাবলি বেঙ্গলের ক্ষেত্রে যদি আপনি বলেন, this will change the whole ecosystem of the whole Bengal artisans. Like, if we can make this, আমরা একটা স্পেশাল প্রোগ্রাম নিয়েছি এটার জন্য from NASSCOM. What we are calling it that IT SMEs for non-IT SMEs. আমরা আমাদের NASSCOM সব IT কোম্পানি যারা
মেম্বার, আমাদের ন্যাসকমের 80% কিন্তু এসএমই। আমরা তাদেরকে এই নন আইটি কোম্পানিদের সাথে অ্যাটাচ করে দিচ্ছি, মানে লিঙ্ক করে দিচ্ছি। এবার কি হচ্ছে, ওরা সার্ভিসগুলো ওদের জন্য হেল্প করে দিচ্ছে। আচ্ছা তো এই জিনিসটা আমরা চালু করেছি, এবং এটা আমার মনে হয় দিস ক্যান বি মেড, I mean, this could scale very fast, and that's the only way we can, grow our MSME. I mean, জাপানে এই জিনিসটা করে ফলো হয়েছে। আপনি জানেন 97% of the Japanese companies are SMEs. আচ্ছা 97%. So they're doing pretty good. এবং বেঙ্গল probably ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট এন্ড সেকেন্ড থাকে in terms of number of SMEs and revenue, so which is not bad with UPM. So সেইখানে এই একটা যে হিউজ পোটেনশিয়াল আমাদের MSME আছে, so this can be, I mean, I would say miracle can be done. মানে কিছু মার্কেটিং স্ট্র্যাটেজিস, কিছু বিজনেস স্ট্র্যাটেজিস দিয়ে যদি এদেরকে আরেকটুখানি ডেভেলপ করা যায়, নলেজ ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট, তাহলে আমরা সেই পোটেনশিয়ালটাকে আরো ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। হিউজ পোটেনশিয়াল which is untapped and huge potential. ঠিক আনটাপ্ড পোটেনশিয়াল। স্যার, যে কোনো নতুন মার্কেটকে টার্গেট করার জন্য বেস্ট স্ট্র্যাটেজি কি হতে পারে ফর নিউ এন্টারপ্রেনার্স? দেখুন, মার্কেটটা হচ্ছে যে যদি আপনি ডোমেস্টিক মার্কেট বলেন ফর দিস আর্টিসানস, যদি সেই ডোমেস্টিক মার্কেট হয়, এখন সবচেয়ে সহজ হচ্ছে যে একটা লোক নিজের ওয়েবসাইট করে তার প্রোডাক্ট দিয়ে ওখানে ই কমার্স করে, ইট ইজ নট পসিবল ইন দ্য ফার্স্ট স্টেপ, কারণ ট্রাস্ট ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। সেটা করতেই হবে, কারণ সেটা অন্যভাবে ট্রাস্ট দেয়। হ্যাঁ, এই কোম্পানির জিনিসপত্র আমি অ্যামাজন থেকে কিনছি, বাট এদের একটা স্টেট আছে, দ্যাট মাইট বি। বাট প্রথম ইজিয়েস্ট অ্যাপ্রোচ ফর দিস কাইন্ড অফ নন আইটি এসএমইস উড বি to have their product and products listed in Amazon, Flipkart, Meesho, এই ধরনের যত Etsy, এই ধরনের যত ই কমার্স পোর্টাল আছে সেইখানে প্রোডাক্টগুলোকে লিস্ট করা। এটাতেও একটা ভালো কাজ আমাদের এমএসএমই বা এই ধরনের যদি ডিআইসি দের থ্রু দিয়ে এটাকে একটুখানি স্ট্রিমলাইন করা যায়, যে ওদের এই কারণে এই অনবোর্ডিং গুলো সবই অনলাইন হয়, এবং সেখানে যদি ট্রেনার মডেল করে এই আর্টিসান গুলো বা এই ছোট ছোট কোম্পানিগুলো তাদের প্রোডাক্টগুলোকে পারে, দ্যাট শুড বি দ্য ফার্স্ট স্টেপ টু মি, টু লিস্ট দেয়ার প্রোডাক্ট, টু মেক দেয়ার প্রোডাক্ট অ্যাভেলেবল on all of these e-commerce platforms. So that is number one. Same can be done এখানে বসেই যে for global selling also, like Amazon, Flipkart, either, especially Amazon, they've got a global selling program, so platform. So through that you can even ship your product from Bengal to anywhere on earth, so even they can participate on those programs to sell it globally. So এটা বোধহয় প্রথম স্টেপ হওয়া উচিত, to bank on some trusted partner like Amazon, Flipkart, Meesho, এইগুলো। So that would be my first suggestion, মানে প্রথম সাজেশন যেটা কর। নেক্সট যখন আমার একটুখানি getting matured, and then they can start directly export to those target countries as well. এবং সেই এক্সপোর্ট করার আগে the quality, the process, improvement, everything takes time, and এটা একটা তো একদিনের কাজ নয়, তো সেইটা স্টেপ বাই স্টেপ একটু করে এগোনো যেতে পারে। বাট তার আগে এই বেসিক জিনিসটা করলে at least they will have their brand created, and they will have their product both available in the domestic as well as in the international market. Sir, এই ক্ষেত্রে তো they might be having to face competition from others. এখানে কম্পিটিটর অ্যানালিসিসটা তারা কিভাবে করবে? দেখুন, কম্পিটিটর অ্যানালিসিসটা করার জন্য অনেক সার্ভিস আছে যারা যেসব কোম্পানিটা করে, কিন্তু এইটাও করতে হয় না। জেনারেলি আজকে যদি অ্যামাজনের যদি আমি গ্লোবাল সেলিং প্ল্যাটফর্মে বলছি, আমি তাদের ওখানে কিন্তু এনাফ ইনফরমেশন থাকে যে আমার এই মুহূর্তে কোন প্রোডাক্টটা কোন দেশে কোন জায়গায় বেশি বিক্রি হচ্ছে, তার ডিমান্ড আছে। এইবার প্রথমে ওইটা দেখে তারা একটা মোটামুটি জাজমেন্ট করতে পারে যে হ্যাঁ, আমি তাহলে আমার এই প্রোডাক্টটা হোম ডেকোরের উপর আমি তাহলে দেখছি যে আমার এখানে সিঙ্গাপুরে না মালয়েশিয়াতে এই দুটো মার্কেট ভালো আছে এশিয়ার মধ্যে, আর আমার ওইদিকে আছে ইউএস এর মধ্যে এইগুলো আছে। তো আমি দেখে নিই, আমি সেরকম ভাবে আমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা করতে পারি প্রোডাক্টগুলোকে। এক নম্বর, মানে অ্যামাজন গ্লোবাল সেলিং এর যদি আমি এক্সাম্পল দিই, তাহলে আমি ওরকম ভাবে কনফিগার করতে পারি যে আমার প্রোডাক্টটা এই তিনটে মার্কেটে অ্যাভেলেবল, ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আর ধরুন ইউএসএ চারটে মার্কেট। তাহলে আমি আমার মার্কেটটাকে খুব টার্গেটেড করে ফেললাম, দ্যাট ইজ নাম্বার ওয়ান। এবার এই প্ল্যাটফর্মগুলো কিন্তু প্রত্যেকেই খুব ডিটেইলড অ্যানালিসিস দেয়, তার জন্য অ্যাডিশনাল কোনো খরচা করার দরকার নেই। সেখানে দেখা যায় যে এই ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি, তার যে এশিয়ান অনুযায়ী কোন কোন সাব ক্যাটাগরিতে কোথায় কি গ্রোথ হচ্ছে, কোথায় কি প্রেডিকশনের কি আছে, এইগুলো কিন্তু প্রত্যেকটা দেয়। এর পরের যে এটা হচ্ছে যে টু টেক এ কল যে আমি কোন জায়গায় আমার টার্গেটটাকে যাবো, এবং তারপরে কিন্তু ইট ইজ পিওরলি হাউ ইউর কোয়ালিটি অ্যান্ড রিভিউজ দ্যাট আর বিং ডান। সেটাই দ্যাট হ্যাজ গট নাথিং টু ডু, অফকোর্স ইনিশিয়ালি তোরা অত খরচা করে মার্কেটিং করতে পারবে না, ইনিশিয়ালি হয়তো অর্গানিক গ্রোথের দিকে ওদেরকে যেতে হবে। বাট এই করতে করতে যদি একটু ট্র্যাকশন নেয়, এন্ড দে হ্যাভ উইদিন দিস প্ল্যাটফর্ম অলসো ইট ইজ পসিবল টু ডু আ মার্কেটিং বাজেট, টু অ্যাসাইন আ মার্কেটিং বাজেট এন্ড প্ল্যান ফর ইট। এবং সেখানে ব্র্যান্ডিংটা তৈরি হয়। মানে কয়েকটা ব্র্যান্ড আছে যারা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে তৈরি হয়, বাট দে আর মোস্ট পপুলার ইন গ্লোবাল অ্যামাজন সাইট, দিস ইজ ইনক্রেডিবল। মানে আমরা এখানে নামই জানি না, বাট দে আর সো পপুলার, এন্ড আই এম নট ডিসক্লোজিং দ্য নেমস, বাট ইটস আনবিলিভেবল। প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই এরকম আছে। আমাদের কলকাতাতেও এরকম ইউজ কেস আছে, যারা এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে বছরে ছোট মানে 25-30 মিলিয়ন ডলারের বিজনেস করে, এবং পিপল ডু নট নো দেয়ার নেমস লোকালি, দে অনলি ডু এক্সপোর্ট।
through those, they have created these brand names already. আচ্ছা, আচ্ছা। মানে as per you, what are the top 3 things in which a new entrepreneur should invest his time? প্রথম হচ্ছে আমার যা মনে হয় সাপ্লাই চেন, হাউ আই মিন আমার যে একটা প্রোডাক্ট আছে সেটা তো নিয়ে আমি মার্কেটে যাবো, আমি এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করার পুরো সাপ্লাই চেনটা আমাকে দেখতে হবে, হাউ এফিসিয়েন্ট দিস ইজ এন্ড হাউ আই ক্যান মেক ইট দ্য মোস্ট এফিসিয়েন্ট। তো সেই একটা খুব আমার মনে হয় দেখাটা উচিত। সেকেন্ড হচ্ছে অফকোর্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাশ ফ্লো। Any startup or the main challenge is cash flow. It is not about your revenue, it is not about anything else, it is about cash flow. So এই cash flow manage কি করে করতে হয় একটা entrepreneur, that is most important to keep the team intact to without losing the quality of the delivery. তো সেইটা একটা বড় ইম্পর্টেন্ট। আর থার্ড হচ্ছে যে অফকোর্স একটা প্রসেস এস্টাবলিশ করা ইন দ্য অর্গানাইজেশন, ইভেন ইফ ইট ইজ দ্য কোম্পানি স্মল। এগেন এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এটা মনে হয় even if the company is very small, having a nice small process is very much useful. আগে যেটা ছিল, see, মানে দিনকাল খুব বদলাচ্ছে। এই কোশ্চেনটা if you had asked me like 5 years back, I would have started that you have to have a best team. I would have said like you have to have the best team. এটা কিন্তু কোভিড পরবর্তী জায়গায় আমি আর বেস্ট টিম বলি না, it is the most process, the best process that you have. মানে এখন টিমটা মানে আপনার হয়ে গেছে, মানে কাইন্ড অফ মানে if your process is strong, you can do miracle with any team. আগে কি হতো, ছোট কোম্পানির একটা দুটো খুব কি লোক থাকতো, যেমনি ছেড়ে দিল সেই কোম্পানি বন্ধ হয়ে গেল বা বসে গেল। সেইটা যাতে না হয়, আই থিঙ্ক দ্য প্রসেস ম্যাচুরিটি ইভেন ছোট হলেও। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের কলকাতাতে একটি কোম্পানি আছে, আমি আবার নাম বলছি না, তারা ওই লেদার প্রোডাক্ট, এবং তাদের লেদার প্রোডাক্টটা হচ্ছে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়াতে নাম্বার 1 ব্র্যান্ড, বাট দ্যাট ইজ ম্যানুফ্যাকচার্ড ইন এই আমাদের বেলেঘাটা এখানে। ইন্টারেস্টিং, আই মিন, এবং সেটা প্রায় 50-60 বছর আগে একটা অস্ট্রেলিয়ান দম্পতি এসে, তারা এখন প্রায় 80s or 90s, মেবি আর্লি 90s দে আর তৈরি করেছিল। তাদের ছেলে এখন ব্যবসাটা দেখে, ইজ অলসো অস্ট্রেলিয়ান ন্যাচারালি। ওরা এখানেই থাকে, বাবা মা চলে গেছে, বাট ছেলে এখন এখানে থাকে আফটার ম্যারেজ অ্যাজ ওয়েল। সো হি রানস দ্য কোম্পানি। প্রায় 200-250 লোক আছে, ইটস নট ভেরি বিগ, বাট স্টিল 200-250 আর্টিসানস আছে যারা ওই লেদারের প্রোডাক্টগুলো তৈরি করে। বাট অ্যাসেম্বলি লাইন, ছোট 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 অ্যাসেম্বলি লাইন, ওরা পার্স তৈরি করে, ব্যাগ তৈরি করে। And I'm telling this brand is number 1 in Australia. I mean in terms of a niche brand, pretty niche brand. মার্কেটিং তখন থেকে হয়, বাট এখানে প্রোডাক্টস তৈরি হয়। এবার ওই অ্যাসেম্বলি লাইনে আজ থেকে প্রায় 6-7 বছর আগে হি মেড সাম IoT interventions to capture the data for each of the assembly points to optimize his entire manufacturing process, and the cost was not much. তো ইট ইজ অলসো পসিবল, মানে এটাও পসিবল যে খুব কম খরচায়, এখন যেহেতু টেকনোলজিস হ্যাজ ইভলভড, এই NASSCOM-এর ধরুন কোন একটা ছোট কোম্পানিকে যারা ধরলো, তাকে বললো যে আমাদের এই একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেখানে আমাকে প্রসেস অটোমেশন যদি করা সম্ভব হয়, অ্যাটলিস্ট প্রসেস মনিটরিং করে আমরা IoT দিয়ে ডেটা কালেক্ট করে আমি যদি প্রসেসটাকে ইমপ্রুভ করতে পারি, আমি বুঝতে পারি কোথায় আমার সবচেয়ে বেশি টাইম নিচ্ছে, কোথায় আমার আরো ইমপ্রুভ করার জায়গা আছে, প্রসেস অপটিমাইজেশন করতে পারি, তাহলে আমার প্রোডাকশন বাড়বে, আমার কমপ্লায়েন্স ঠিকঠাক থাকবে, কোয়ালিটি ঠিকঠাক থাকবে। তো সেই জায়গাটা টেকনোলজি ইন্টারভেনশন করলে আই থিঙ্ক ইট ইজ মোর কস্ট ইফেক্টিভ অ্যান্ড ইজি টু ডু। তো টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, এই ছোট কোম্পানির ক্ষেত্রে এই প্রসেস ইমপ্রুভমেন্টটা আমাদের থার্ড পয়েন্ট আই ওয়ান্টেড টু মেনশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যে পয়েন্টস গুলো এতক্ষণ অবধি বললেন, following all those things may create a stressful environment for a new entrepreneur. To work-life balance একটু disbalanced হতে পারে। তো স্ট্রেস বাস্টার অ্যাক্টিভিটিস হিসেবে আপনি কি মনে করেন, কি ভালো জিনিস হতে পারে? এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, ইট উইল ভ্যারি, বাট এভরিওয়ান শুড হ্যাভ ওয়ান অর আদার হবি। মানে একটা দুটো হবি থাকা উচিত, অন্তত একটা যেটাতে সে স্ট্রেস বাস্টার হিসেবে ব্যবহার করতে পারে, মানে ইউজ করতে পারে। সেইটা আমার, যেমন ফর এক্সাম্পল ফ্রম মাই চাইল্ডহুড আই হ্যাভ এন হবি অফ ডুইং ম্যাজিক। So I am the founder of India's Federation of Magic, which is Federation of Indian Magic Associates, FIMA. I'm a founder. In 2007, FIMA was founded. এই মুহূর্তে সারা ভারতবর্ষে 3000-এর বেশি মেম্বার। That is the number one and the biggest magician federation. So that's recognized by government. We are registered as NGO also. আমরা এখানে বছরে একবার মেলা করি। So what I'm trying to say is this kind of activities, whatever somebody's cover একটা হবি, গান করা হতে পারে, বাজানো হতে পারে, তো এরকম একটা হবি থাকলে প্রবাবলি ইট মেক্স ইউর লাইফ মাচ ইজিয়ার। মানে কাজ মানে দ্যাটস লাইক ইন এনি এন্টারপ্রেনিউর জার্নি, there is always stress. You agree or not, but it is there. But it is still much, honestly, it is much better than doing a job, VP, whatever way you compare. So আমি আমার মেয়েকে যেমন ছোটবেলা থেকে বোঝাই এখন ছোট থেকে, আমি তাকে বলেছি the cost of freedom for the entrepreneur is the most important part of the life. So the cost of freedom is very high.
You don't have to tell anybody sir, or you don't have to tell anybody, you don't have to report anybody, and that requires a different feeling. মানে তো এবং it is not like being an entrepreneur means being a boss. It is being an entrepreneur means being free to do anything and do it what you like, the way you like, right? তো সেইটা ইম্পর্টেন্ট. ইট ইজ নট যে পুরো আমি এটাকে একটা অটোক্রেসি হিসেবে চালাবো, নট লাইক দ্যাট, বাট অফকোর্স লাইক দ্য ফ্রিডম ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং an entrepreneur should have. এবং এনিওয়ে তো স্ট্রেস বাস্টারের জন্য দিস কাইন্ড অফ হবিস or any kind of hobbies a person loves to spend his time in, that should be done. আমার আপনাকে শেষ প্রশ্ন, যে তরুণরা এখন কলেজে পড়ছে বা শুধু কলেজ শেষ করেছে এবং আগামী দিনে যারা উদ্যোগপতি হতে চায়, তাদেরকে আপনি কি টিপস দেবেন? ওকে, তাদেরকে আমার পক্ষ থেকে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা আমি বলবো একটাই কথা, যে তারা যদি এন্টারপ্রেনিউরশিপ জার্নিটা চায়, যে তারা এক্সপিরিয়েন্স করতে, তাদের সাকসেস বা ফেলিয়ার এই কথা না ভেবে দে শুড ট্রাই টু এক্সপিরিয়েন্স দ্য এন্টারপ্রেনিউরাল জার্নি। এই এক্সপিরিয়েন্সিং দ্য এন্টারপ্রেনিউরাল জার্নি শুড বি হোয়াট দে উইল এনজয় মোস্ট। সেটাই আমার একমাত্র তাদের প্রতি ইয়ে হবে। এক্সপিরিয়েন্স ইট, ফিল ইট, ফিল দ্য কাইন্ড অফ দ্য ফ্রিডম, ফিল দ্য এভরিথিং এলস আর কি, মানে যেটা ওদের প্যাশন। তো সেই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক ওয়ান্স দে ফেস দিস এক্সপিরিয়েন্স, there is nothing come back or to job or whatever. They will enjoy it, I'm sure. Definitely. Sir, thank you so much. আজকে আপনি আপনার টাইম এন্ড এক্সপার্টিজ আমাদের সাথে শেয়ার করলেন। এন্ড ডেফিনেটলি যে যারা আগামী দিনে এন্টারপ্রেনিউর হতে চায়, তাদেরকে আপনি আজকে যা যা কথা বললেন সেগুলো মাথায় রাখলে ডেফিনেটলি দে উইল বি সাকসেসফুল। We hope. Thank you very much.